হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ছায়া প্রকাশনী ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। আমি সাইদ শেখ, পরশুরামপুর এসএস হাই স্কুলের সহকারী শিক্ষক। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো, এবং নিশ্চয়ই তোমরা ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাসগুলো খুব ভালো করে ফলো করছো। আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের ইউনিট 4 এর রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের পরবর্তী অংশটুকু নিয়ে। এর আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার, রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারের বৈশিষ্ট্য, রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারের একক, কোন কোন বিষয়ের উপর বিক্রিয়ার বেগ বা হার নির্ভর করে, কোনো বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে বিক্রিয়ার বেগ বা হারকে কিভাবে প্রকাশ করা যায়, এবং বিক্রিয়ার হার সমীকরণ বা গতিসূত্র কিভাবে লেখা যায়, এগুলো সম্পর্কে। আজকে আমি আলোচনা করব বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে। আলোচনায় যাওয়ার আগে আমরা আগে একটা বিক্রিয়ার সমীকরণ থেকে বিক্রিয়াটির হার সমীকরণ বা গতিসূত্র কিভাবে লেখা যায় সেটা একটু দেখে নিই। ধরা যাক কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সাধারণ বিক্রিয়া হলো AA প্লাস BB থেকে DD প্লাস EE, অর্থাৎ A মোল A B মোল B এর সঙ্গে বিক্রিয়া করে D মোল D এবং E মোল E উৎপন্ন করছে। A ও B বিক্রিয়ক পদার্থ আর D এবং E হলো বিক্রিয়াজাত পদার্থ। ধরে নিলাম A বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব A এবং B বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে B। এখন যদি এই রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক A এবং B এর গাঢ়ত্ব রাশির ঘাত যথাক্রমে x এবং y হয়, x এবং y, অর্থাৎ আমি বলতে চাইছি যে পরীক্ষালব্ধ হার সমীকরণ আমরা পাবো সেই পরীক্ষালব্ধ হার সমীকরণে A এর গাঢ়ত্বের ঘাত যদি x এবং B এর গাঢ়ত্বের ঘাত যদি y হয়, তাহলে এই বিক্রিয়ার বেগ সমীকরণ আমরা লিখতে পারি। অতএব বেগ সমীকরণ লেখা যায় বিক্রিয়ার বেগ r সমান k a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y, যেখানে k হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই k ধ্রুবককেই বলা হয় বিক্রিয়ার বেগ ধ্রুবক। বিক্রিয়ার বেগ ধ্রুবক। এখন যদি প্রতিটি বিক্রিয়কের গাঢ়ত্ব একক হয়, অর্থাৎ A সমান B সমান 1 হয়, তবে আমরা লিখতে পারি, তবে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি R সমান K। সুতরাং আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবকের সংজ্ঞা হিসাবে বলতে পারি একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারকে ওই উষ্ণতায় উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক বলে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার একটি নির্দিষ্ট উষ্ণতায় যদি বিক্রিয়কগুলোর গাঢ়ত্বকে একক ধরে নেওয়া হয়, তাহলে সেই মুহূর্তে ওই বিক্রিয়ার যে বেগ হবে সেটাই হলো ওই উষ্ণতায় বিক্রিয়াটির বেগ ধ্রুবক। এখন কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ ওই বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর নির্ভর করে। বেগ ধ্রুবকের মান হ্রাস বা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও যথাক্রমে হ্রাস বৃদ্ধি পায়। এই জন্য হার ধ্রুবককে অনেক সময় বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হারও বলা হয়। এবার আমি বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। প্রথম বৈশিষ্ট্য হলো স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট। অর্থাৎ
কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি উষ্ণতা ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? উষ্ণতার পরিবর্তনে এবং অনুঘটকের উপস্থিতিতে হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটে। অর্থাৎ কোনো বিক্রিয়ার যদি উষ্ণতার পরিবর্তন করা হয় তবে তার হার ধ্রুবকের মানেরও পরিবর্তন ঘটবে। আবার কোনো একটি রাসায়নিক বিক্রিয়াকে যদি অনুঘটকের উপস্থিতিতে ঘটানো হয় তাহলেও তার হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটবে। কারণ আমরা আগেই জেনেছি যে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। যেহেতু বিক্রিয়ার বেগের পরিবর্তন হয় সুতরাং বিক্রিয়ার হার ধ্রুবকের মানেরও পরিবর্তন ঘটবে। তৃতীয় বৈশিষ্ট্য কি? স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আমরা জানি যে কোনো হার ধ্রুবকের সংজ্ঞা পড়ার সময় আমরা দেখে নিয়েছি যে যদি বিক্রিয়কগুলির গাঢ়ত্বকে একক ধরা হয়, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি 1 হয় তবে ওই মুহূর্তে বিক্রিয়ার বেগ যা হয় সেটাই হলো বিক্রিয়ার হার ধ্রুবক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যদি উষ্ণতা স্থির থাকে তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার বেগ যা হবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার হার ধ্রুবক। যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্বকে একক ধরা হয় সুতরাং বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ভর করে না। চতুর্থ বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি বা কম হলে বিক্রিয়ার বেগ যথাক্রমে বেশি বা কম হয়। অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর নির্ভর করে। বিক্রিয়ার বেগ ধ্রুবক বেশি বা কম হলে বিক্রিয়ার হারও যথাক্রমে বেশি বা কম হয়। যেমন ধরা যাক টি কেলভিন উষ্ণতায় একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান K1 এবং ওই একই উষ্ণতায় আরো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান K2 এবং দেখা গেছে K2 is greater than K1, অর্থাৎ K2 এর মান K থেকে বড়। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু K2 is greater than K1 সুতরাং T কেলভিন উষ্ণতায় দ্বিতীয় বিক্রিয়ার হার বা বেগ প্রথম বিক্রিয়ার হার বা বেগের থেকে বেশি হয়। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ার বেগ বা হার তার হার ধ্রুবকের মানের উপর নির্ভর করে। আর সবচেয়ে শেষ বৈশিষ্ট্য কি? কোনো বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক বিক্রিয়াটির সামগ্রিক ক্রমের উপর নির্ভর করে। প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবকের একটা নির্দিষ্ট একক আছে এবং এই বেগ ধ্রুবকের এককটি ওই রাসায়নিক বিক্রিয়ার সামগ্রিক ক্রমের উপর নির্ভর করে, অর্থাৎ অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের উপরে নির্ভর করে। এখন এই সামগ্রিক কোন বিক্রিয়ার সামগ্রিক ক্রম বা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। সুতরাং দেখা গেল এইগুলো হলো বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক K এর বিভিন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের তাৎপর্য সম্পর্কে ধারণা করতে পারি। তাহলে K এর তাৎপর্য সম্পর্কে আমরা কি বলতে পারি? বেগ ধ্রুবকের তাৎপর্য সম্পর্কে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান ওই উষ্ণতায় ওই বিক্রিয়ার বেগ বা হার সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ যদি টি কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান K হয় তাহলে এই K এর মান থেকে আমরা ওই বিক্রিয়ার বেগ বা হার R এর মান সম্পর্কে ধারণা করতে পারি। যদি K এর মান অর্থাৎ বেগ ধ্রুবকের মান বেশি বা কম হয় তাহলে এই বিক্রিয়ার বেগ বা হারের মানও যথাক্রমে বেশি বা কম হবে। এটাই হলো বিক্রিয়ার বেগ ধ্রুবকের তাৎপর্য। এবার আমি আলোচনা করব কোন রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে।
রাসায়নিক বিক্রিয়ার ক্রমের সংজ্ঞাটা প্রথমে দেখে নেওয়া যাক। কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে কোন বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম, এবং বিক্রিয়া হার সমীকরণে সকল গাঢ়ত্ব রাশির ঘাতসমূহের সমষ্টিকে ওই বিক্রিয়ার সামগ্রিক ক্রম বলে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার যে পরীক্ষালব্ধ হার সমীকরণ বা বেগ সমীকরণ পাওয়া যায়, সেখানে বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব রাশির যে ঘাত থাকে, সেই ঘাত বা পাওয়ারই হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে রাসায়নিক বিক্রিয়ার ক্রম, এবং সকল বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টিকে হলো ওই বিক্রিয়াটির সামগ্রিক ক্রম। এখন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝে নেওয়া যাক। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হলো AN প্লাস BB প্লাস CC থেকে উৎপন্ন হচ্ছে DD প্লাস EE, অর্থাৎ A মোল A B মোল B এর সঙ্গে বিক্রিয়া এবং C মোল C এর সঙ্গে বিক্রিয়া করে D মোল D ও E মোল E উৎপন্ন করছে। ধরে নেওয়া গেল যে বিক্রিয়কগুলির গাঢ়ত্ব যথাক্রমে A এর গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে A, B এর গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে B এবং C এর গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে C। আবার এও ধরে নেওয়া গেল যে এই রাসায়নিক বিক্রিয়ার যে পরীক্ষালব্ধ বেগ সমীকরণ পাওয়া যাবে, সেই পরীক্ষালব্ধ বেগ সমীকরণে এই গাঢ়ত্ব রাশিগুলির ঘাত যথাক্রমে A এর ঘাত আলফা, B এর ঘাত বিটা এবং C এর ঘাত গামা। তাহলে এই বিক্রিয়ার বেগ সমীকরণ আমরা লিখতে পারি, অতএব বিক্রিয়ার বেগ সমীকরণ R সমান K A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা এবং C টু দি পাওয়ার গামা। তবে খেয়াল রাখতে হবে, এই পরীক্ষালব্ধ বেগ সমীকরণ যেটা আমি লিখলাম, এটা কিন্তু পরীক্ষালব্ধ রাশি। এবার এই পরীক্ষালব্ধ বেগ সমীকরণ থেকে আমরা বলতে পারি যে A এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম সমান আলফা, B এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম সমান, এখানে দেখতে পাচ্ছি যে B এর পাওয়ার হচ্ছে বিটা, সুতরাং বিটা, এবং C এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম সমান, বেগ সমীকরণে আমরা দেখতে পাচ্ছি C গাঢ়ত্ব রাশির ঘাত হচ্ছে গামা, সুতরাং গামা। অর্থাৎ এর সাপেক্ষে ক্রম আলফা, B এর সাপেক্ষে ক্রম বিটা এবং C এর সাপেক্ষে ক্রম হচ্ছে গামা। এবং বিক্রিয়ার সামগ্রিক ক্রম, যাকে আমরা সাধারণত N দিয়ে লিখি, N সমান এই তিনটে, এই যে বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব রাশির ঘাত আছে, এদের সবার সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এভাবে কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ বেগ সমীকরণ থেকে তাদের গাঢ়ত্ব রাশির ঘাত দেখে আমরা ওই বিক্রিয়ার ক্রম বা অর্ডার নির্ণয় করতে পারি। তবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার যা ক্রম হয়, সেটা ওই বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়কের অনুসংখ্যার বা সহগ সংখ্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় দেখা যাবে যে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম যা হচ্ছে তার সঙ্গে সহগ বা অনুসংখ্যা মিলে যাচ্ছে। আবার অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম যা হয় তার সঙ্গে ওই বিক্রিয়কের সহগ বা অনুসংখ্যার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এবার কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে দেখে নেওয়া যায়। প্রথমত,
কোন রাসায়নিক বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি, এর সঙ্গে বিক্রিয়কের অনুসংখ্যা বা সহগের কোনো সম্পর্ক নেই। আমরা অলরেডি দেখেছি যে কোনো বিক্রিয়ার যে পরীক্ষালব্ধ বেগ সমীকরণ পাওয়া যায়, সেই বেগ সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের যে ঘাত বা পাওয়ার থাকে সেখান থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা হয়। সুতরাং বিক্রিয়ার ক্রম শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা যায়। এর সঙ্গে ওই রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণের অনুসংখ্যার বা সহগের কোনো সম্পর্ক নেই। যেমন একটা উদাহরণে দেখা যাক, 2NOG প্লাস 2H2G পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে N2G প্লাস 2H2OG। এই বিক্রিয়ার পরীক্ষালব্ধ বেগ সমীকরণ হলো R সমান K NO পাওয়ার 2 এবং H2। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 2, H2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 1 এবং বিক্রিয়ার সামগ্রিক ক্রম N সমান 2 + 1 সমান 3। তাহলে দেখো NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2 আর H2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1। এই যে বিক্রিয়ার ক্রম NO এর সাপেক্ষে 2 এবং H2 এর সাপেক্ষে 1 হচ্ছে, তার সঙ্গে কিন্তু সমিত সমীকরণে NO এর যে সহগ এবং H2 এর যে সহগ তার কোনো সম্পর্ক নেই। আমরা এই ক্রম শুধুমাত্র পরীক্ষালব্ধ বেগ সমীকরণ থেকেই নির্ণয় করতে পারছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি, বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা, ভগ্নাংশে, এমনকি শূন্যও হতে পারে। অর্থাৎ বিক্রিয়ার ক্রম n এর মান 1 2 3 এইভাবে যথাক্রমে পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার 1 এর 2 3 এর 2 3 এর 4 1 এর 4 এই ধরনের ভগ্নাংশও হতে পারে, এবং বিক্রিয়ার ক্রম n সমান 0 হতে পারে। এই সম্পর্কে আমি কয়েকটা উদাহরণ একটু পরেই আলোচনা করব, যে বিভিন্ন বিক্রিয়ার ক্রমের মান কি ধরনের হয়, বা এই প্রথম ক্রম বা ভগ্নাংশ ক্রম বা শূন্য ক্রমের বিক্রিয়ার কয়েকটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেব। তৃতীয় হচ্ছে, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম সমিত সমীকরণ থেকে নির্ণয় করা যায়। মৌলিক বিক্রিয়া অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া একটা ধাপে সম্পন্ন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে সরাসরি ওই বিক্রিয়ার বেগ সমীকরণ লিখতে পারি এবং সেই বেগ সমীকরণ থেকে আমরা ওই বিক্রিয়ার ক্রমও নির্ণয় করতে পারি। কেমন? একটা উদাহরণ দেখা যাক, NOG প্লাস O3G পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে NO2G প্লাস O2G। এটা একটা মৌলিক বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা একটা ধাপে সম্পন্ন হয়। এই বিক্রিয়ার বেগ সমীকরণ R সমান K। যেহেতু এটা মৌলিক বিক্রিয়া, তাই আমরা এই সমীকরণ থেকে এর বেগ সমীকরণটাকে সরাসরি লিখতে পারি, কোনো পরীক্ষার দরকার নেই। NO যেহেতু এর আগে সহগ 1 আছে, তাই এর পাওয়ারে 1, এবং O3 যেহেতু এর আগে সহগ 1 আছে, সুতরাং এর পাওয়ারে 1। তাহলে এই বিক্রিয়ায় NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1, O3 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম N সমান 1 + 1 সমান 2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোনো মৌলিক বিক্রিয়া যদি দেওয়া থাকে, সেই বিক্রিয়ার সমিত সমীকরণ দেখে বা বিক্রিয়কগুলোর অনুসংখ্যা দেখে আমরা সেই বিক্রিয়ার বেগ সমীকরণ লিখতে পারি, এবং সেই বিক্রিয়ার বেগ সমীকরণ থেকে আমরা সেই বিক্রিয়ার ক্রমও নির্ণয় করতে পারি। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়া হারের পরিবর্তন বিক্রিয়ার ক্রম দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলির গাঢ়ত্বের পরিবর্তন করলে সেই বিক্রিয়ার বেগ বা হার কিরূপে পরিবর্তিত হবে, সেটা কেবলমাত্র ওই বিক্রিয়কের সাপেক্ষে
বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। যেমন উদাহরণ দিয়ে বোঝা যাক ব্যাপারটা। আমি প্রথমে একটা রিঅ্যাকশন লিখেছিলাম 2NO(G+2H2) থেকে N2+2H2O। এই বিক্রিয়ার বেগ সমীকরণটাকে আমি আবার লিখছি। এই বিক্রিয়ার বেগ সমীকরণ ছিল এটা। একে আমি R1 দিয়ে প্রকাশ করছি। R1 সমান K NO2H2। অর্থাৎ বিক্রিয়ার ক্রম NO এর সাপেক্ষে 2 এবং H2 এর সাপেক্ষে 1। এখন যদি এই NO বিক্রিয়কের গাঢ়ত্ব পূর্বের দ্বিগুণ করা হয়, তাহলে আমরা দেখে নেব যে গাঢ়ত্ব পূর্বের দ্বিগুণ করলে তার বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে R2 সমান লিখতে পারি K NO এর গাঢ়ত্ব পূর্বের দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমি এইভাবে লিখছি 2 * NO স্কয়ার ইনটু H2। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি এখানে পরের লাইন লিখছি R2 সমান K, এই 2টা যখন বাইরে বেরিয়ে আসবে 2 স্কয়ার অর্থাৎ ইনটু 4, আর বাকিটা যেমন ছিল বসে গেল NO স্কয়ার ইনটু H2। এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি 4 * K NO স্কয়ার ইনটু H2। তাহলে এবার দেখো তোমরা এই K NO2H2 এটার পরিবর্তে এই যে আমরা এখানে পেয়েছি R1 সমান K NO2H2, এই জায়গায় আমরা R1 লিখতে পারি। অতএব তখন হচ্ছে R2 সমান 4 * R1। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যদি NO এর গাঢ়ত্ব পূর্বের দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রিয়ার বেগ বা হার পূর্বের 4 গুণ হবে। ঠিক একইভাবে যদি আমরা হাইড্রোজেনের গাঢ়ত্বকে পূর্বের দ্বিগুণ করি, তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার বেগ পূর্বের দ্বিগুণ হবে। তাই কোন বিক্রিয়ার বেগ বা হার তার বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে তা নির্ভর করে ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রমের উপর। এগুলোই হলো বিক্রিয়ার ক্রম সম্বন্ধ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো খুব ভালো করে বুঝতে হবে, তবেই বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন সম্পর্কে আমাদের ধারণা একদম পরিষ্কার হবে। এবার আমরা বিভিন্ন ক্রম সম্পন্ন কয়েকটা বিক্রিয়ার উদাহরণ দেখে নেব। দেখো, প্রথম হলো শূন্যক্রম বিক্রিয়া, n সমান 0। বিক্রিয়ার উদাহরণ কি? 2HI AU উচ্চচাপ, অর্থাৎ HI কে যদি AU অনুঘটকের উপস্থিতিতে উচ্চ চাপ প্রয়োগ করা হয়, তাহলে বিয়োজিত হয়ে তৈরি করে H2 + I2। এটা একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। তাহলে বেগ সমীকরণ কি হবে? R সমান K, এটা বেগ ধ্রুবক আমরা জানি, HI টু দি পাওয়ার 0, কারণ এটা যেহেতু শূন্যক্রম তাই পাওয়ারে 0। এই প্রসঙ্গে আমরা দেখতে পারি, তাহলে এখানে যদি HI এর পাওয়ারে 0 থাকে, অতএব আমরা পরের লাইনে লিখতে পারি R সমান K। অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়াগুলির ক্ষেত্রে বিক্রিয়ার বেগ ধ্রুবক ও বিক্রিয়া হারের মান পরস্পর সমান হয়। এরপর প্রথম ক্রম বিক্রিয়া n সমান 1। এখানে N2O5 এর তাপীয় বিয়োজন, N2O5 কে তাপীয় বিয়োজন করলে 2N2O5 বিয়োজিত হয়ে তৈরি করে 4NO2 + O2। এটা একটা প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ। এখানে বেগ সমীকরণ বা হার সমীকরণ হলো R সমান K N2O5 টু দি পাওয়ার 1, কারণ এখানে বিক্রিয়ার ক্রম হলো 1। এরপর দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, নাইট্রোসিল ক্লোরাইডের তাপীয় বিয়োজন, 2NOCl তাপীয় বিয়োজিত হয়ে উৎপন্ন করে 2NO + Cl2। এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ। তাহলে এর পরীক্ষালব্ধ হার সমীকরণ হবে R সমান K NOCl পাওয়ারে 2। এটা একটা যেহেতু দ্বিতীয় ক্রম তাই এখানে হচ্ছে 2। এরপরে আমরা দেখব যে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, অ্যাসিটালডিহাইড CH3CHO কে উচ্চ চাপে বিয়োজিত করলে, প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিয়োজিত করলে অ্যাসিটালডিহাইড বিয়োজিত হয়ে তৈরি করে মিথেন এবং কার্বন মনোক্সাইড CH4 + CO। এখানে পরীক্ষালব্ধ হার সমীকরণ পাওয়া যায় R সমান K CH3CHO টু দি পাওয়ার 3/2। অর্থাৎ এটা একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া এবং এখানে
বিক্রিয়ার ক্রম n সমান 3/2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার ক্রমের মান বিভিন্ন হতে পারে, শূন্যও হতে পারে, ভগ্নাংশও হতে পারে এবং যে কোনো পূর্ণ সংখ্যাও হতে পারে। তোমরা অবশ্যই এই বিভিন্ন ধরনের, বিশেষত শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া একটা করে অ্যাটলিস্ট উদাহরণ সবাই মুখস্থ রাখবে। কারণ দেখো, পরীক্ষায় অনেক সময় বিভিন্ন ক্রমের বিক্রিয়ার উদাহরণ চায়। এখন এই বিক্রিয়ার ক্রম কেবলমাত্র পরীক্ষালব্ধ রাশি, সুতরাং আমরা যদি সরাসরি বিক্রিয়াটা মুখস্থ না রাখতে পারি তাহলে কোন ক্রমের বিক্রিয়ার উদাহরণ কি হবে সেটা কিন্তু আমরা ভেবেচিন্তে লিখতে পারবো না। সেই জন্য আমি সাজেস্ট করব প্রত্যেকে অবশ্যই এই যে বিভিন্ন ক্রমের বিক্রিয়া আছে তার একটা করে উদাহরণ অবশ্যই মুখস্থ রাখবেন। এবার দেখো, যেহেতু বিক্রিয়ার ক্রম সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, তাহলে সেখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের একক অর্থাৎ কে এর একক কিভাবে ক্যালকুলেশন করতে পারি। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হলো a মোল A বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে এবং ধরে নিলাম এই বিক্রিয়ার ক্রম n। তাহলে বিক্রিয়ার পরীক্ষালব্ধ বেগ সমীকরণ হবে r সমান k a টু দি পাওয়ার n। যদি a এর গাঢ়ত্বকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে a ধরে নিই, তাহলে বিক্রিয়ার বেগ সমীকরণ r অর্থাৎ বেগ সমান k অর্থাৎ বেগ ধ্রুবক ইনটু a টু দি পাওয়ার n। অতএব k সমান লেখা যায় r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক k এর একক সমান আমরা লিখতে পারি r অর্থাৎ বেগের একক ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে a অর্থাৎ গাঢ়ত্বের একক টু দি পাওয়ার n অর্থাৎ ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এখন এখান থেকে যদি আমরা বেগের একককে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্সে, গাঢ়ত্বের একককে যদি মোল, লিটার ইনভার্সে প্রকাশ করি, তাহলে কে এর একক হবে, কে এর একক সমান, এখানে যদি বেগের একক হয় মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, আর নিচে মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার n। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একক হচ্ছে মোল, লিটার ইনভার্স 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। আবার আমরা জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে এটাকে যদি আমরা বসিয়ে দিই, এই এককে যদি লিটারের জায়গায় ডেসিমিটার কিউব বসিয়ে দিই, তাহলে কে এর একক আমরা পাবো এখান থেকে মোল, লিটার ইনভার্সের জায়গায় হবে ডেসিমিটার টু দি পাওয়ার -3, বাকিটা একই থাকবে 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। আবার কোন রাসায়নিক বিক্রিয়ার যদি কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হয়, তাহলে সেক্ষেত্রে সেই গ্যাসের একককে যদি আমরা এটিএম এককে প্রকাশ করি, তাহলে এখানে কে এর একক হবে এটিএম 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। অর্থাৎ আমরা কে এর সাধারণত তিনটে একক পাচ্ছি, মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, বা মোল, ডেসিমিটার মাইনাস কিউব টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, আর এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এবার আমরা দেখে নেব যে এই n এর বিভিন্ন মানের জন্য কে এর একক কি হয়, অর্থাৎ বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক কি হয়। প্রথমে দেখা যাক শূন্যক্রম বিক্রিয়া অর্থাৎ n সমান 0। তাহলে আমরা যদি এখানে শূন্য বসাই, n এর জায়গায় শূন্য বসালে পরিষ্কার দেখা যাচ্ছে এই এককটার মান হবে মোল,
লিটার ইনভার্স 1 মাইনাস 0 সমান 1 হয়ে যাবে ইনটু সেকেন্ড ইনভার্স। আবার এখানে যদি n এর মান 0 হয় তাহলে এখানেও এককটা হচ্ছে মোল, ডেসিমিটার -3, এখানে 1 মাইনাস 0 সমান 1 ইনটু সেকেন্ড ইনভার্স। আর ঠিক একইভাবে এখানে যদি 0 বসে তাহলে হচ্ছে এটিএম 1 মাইনাস 0 সমান 1 ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর বিভিন্ন এককগুলো হলো মোল, লিটার ইনভার্স ইনটু সেকেন্ড ইনভার্স, মোল, ডেসিমিটার -কিউ ইনটু সেকেন্ড ইনভার্স, এটিএম সেকেন্ড ইনভার্স। তারপর যদি আমরা দেখি প্রথম ক্রম বিক্রিয়া অর্থাৎ n সমান 1, তাহলে সেক্ষেত্রে এখানে n এর মান বসবে 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 1 মাইনাস 1 কেটে গিয়ে 0, তাহলে এই সমগ্র রাশিটার পাওয়ার যদি 0 হয় তাহলে এই সমগ্র রাশিটার মান হবে 1, অর্থাৎ এক্ষেত্রে পড়ে থাকবে শুধু সেকেন্ড ইনভার্স। দ্বিতীয় ক্ষেত্রেও একই, এখানে যদি 1 বসে তাহলে কেটে গিয়ে এর পাওয়ারে চলে যাবে 0 আর এই সমগ্র রাশিটার মান হয়ে যাবে 1, তাহলে একক হবে সেকেন্ড ইনভার্স। আর তৃতীয় ক্ষেত্রেও 1 মাইনাস 1 কেটে গিয়ে 0, তাহলে এই সমগ্র রাশিটা হয়ে যাবে 1, তাহলে কে এর একক হবে সেকেন্ড ইনভার্স। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমি একই একক পাচ্ছি, সেকেন্ড ইনভার্স। তবে এই প্রসঙ্গে বলে রাখছি, এখানে আমি সময়ের একককে সেকেন্ড ধরেছি বলে এখানে একক এসছে সেকেন্ড ইনভার্স, কিন্তু যদি সময়ের একককে মিনিট ধরা হয় বা ঘন্টা ধরা হয় তবে সেক্ষেত্রে একক আসবে, কে এর একক আসবে মিনিট ইনভার্স, মিনিট ইনভার্স, মিনিট ইনভার্স, বা যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে আওয়ার ইনভার্স, আওয়ার ইনভার্স, আওয়ার ইনভার্স। অর্থাৎ আমরা সময়কে যে এককে প্রকাশ করব প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক তার ইনভার্সে আসবে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ক্রমের বিক্রিয়া অর্থাৎ যখন n এর মান 2 সেক্ষেত্রে কে এর একক কি কি হয়। তাহলে এখানে যদি আমরা 2 বসাই 1 মাইনাস 2, তাহলে এখানে থেকে যাচ্ছে -1, সেই -1টা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে মোল ইনভার্স, লিটার, সেকেন্ড ইনভার্স। একে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে লিটার, মোল ইনভার্স, সেকেন্ড ইনভার্স। একইভাবে এখানে যদি ক্রমের জায়গায় 2 বসে তাহলে 1 মাইনাস 2 অর্থাৎ এখানে আসবে -1, সেটা যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে আসবে মোল টু দি পাওয়ার -1 ডেসিমিটার কিউব সেকেন্ড ইনভার্স। আর এখানেও যদি আমরা 2 বসাই তাহলে আমাদের ফাইনালি এখানে কে এর একক আসবে এটিএম টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে কে এর বিভিন্ন এককগুলো পেয়েছি, এই বিভিন্ন কে এর এককে ক্রম অনুযায়ী অর্থাৎ n অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই সেখান থেকে কে এর বিভিন্ন একককে আমরা ক্যালকুলেশন করতে পারছি। এইভাবে আমরা কোনো বিক্রিয়ার ক্রম অর্থাৎ n এর মান জানা থাকলে সেখান থেকে বিক্রিয়ার হার ধ্রুবক কে এর একক আমরা ক্যালকুলেশন করতে পারি। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। এই ভিডিওতে তাহলে আমি কি কি নিয়ে আলোচনা করলাম? এই ভিডিওতে আমি আলোচনা করলাম বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের বিভিন্ন বৈশিষ্ট্য, বিক্রিয়ার ক্রম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটি বিভিন্ন ক্রমের বিক্রিয়ার উদাহরণ এবং সবশেষে বিক্রিয়ার হার ধ্রুবকের একক। তোমরা ভিডিওটা খুব ভালো করে ফলো করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। এর পরবর্তী ভিডিওতে আমি রাসায়নিক গতিবিদ্যার পরের অংশটুকু অর্থাৎ শূন্যক্রম ও প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ কিভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ। সঠিক প্রস্তুতি মানেই চাই ছায়া প্রকাশনীর সায়েন্স বই।